আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আমি ফাহিম শাহরিয়ার শিশির পড়াশোনা করছি ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে রুয়েটে। আচ্ছা, তোমাদের অনেকেরই সমস্যা থাকে ত্রিকোণমিতি নিয়ে। এটা আসলে একটু ভয়ের বিষয়, কিন্তু আমরা অনেক সহজ করে দেবো বিষয়টা। এটা তোমাদের কাছে কঠিন লাগবে না। খেয়াল করো, আমরা প্রথমে ত্রিকোণমিতির বিভিন্ন সূত্র দিয়েছি, এরপরে আমরা কিছু ম্যাথ করাবো। খেয়াল করো যে ত্রিকোণমিতির উদ্ভব কিভাবে। এখন আমরা সবাই পিথাগোরাসের নাম শুনেছি নিশ্চয়ই। আচ্ছা, পিথাগোরাস কিন্তু হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহু দিয়ে একটি সূত্র দিয়েছিলেন, সেটি হচ্ছে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটি হচ্ছে বাহুর সম্পর্ক। আচ্ছা, আর ত্রিকোণমিতি কি? ত্রিকোণমিতি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের কোণের অনুপাত দিয়ে ত্রিকোণমিতির উদ্ভব। এটির বিভিন্ন বিস্তর জায়গায় কাজে লাগে। যেমন তুমি যদি চাও যে আমি নিচে দাঁড়িয়ে থেকে একটি গাছের উচ্চতা, একটি সেতুর উচ্চতা আমরা পরিমাপ করব, সেক্ষেত্রে আমরা ত্রিকোণমিতির অনুপাতের সাহায্য নিতে পারি। আচ্ছা, এখন খেয়াল করো, এটি কি? এটি একটি সমকোণী ত্রিভুজ। কারণ কি? খেয়াল করো, এর একটি কোণ 90 ডিগ্রি। খেয়াল করো, এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। এই কারণে এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন একটা জিনিস খেয়াল করো যে অতিভুজ কোণটা, ভূমি কোণটা, লম্ব কোণটা, এটা আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, অতিভুজ কোণটা, লম্ব কোণটা, ভূমি কোণটা, এটা আমরা কিভাবে বুঝবো? খেয়াল করো, আমরা এখানে একটা চিহ্ন দিয়েছি, চিহ্নের নাম হচ্ছে থিটা। অর্থাৎ কোণের হচ্ছে একটি নাম দিয়েছি, আমরা ধরেছি যে এটার নাম থিটা। ঠিক আছে, একইভাবে আমাদের যেমন বিভিন্ন মানুষের বিভিন্ন নাম হয় না, ঠিক তেমন ভাবে কোণের বিভিন্ন আমরা নাম দিতে পারি। এখন খেয়াল করো, আমার যদি ইচ্ছা হয় আমি এই কোণটার নাম দেব আলফা, আমি চাইলে বিটাও দিতে পারি, আমি চাইলে ডেল্টাও দিতে পারি, আমি চাইলে গামাও দিতে পারি, তাই না? এটা হচ্ছে কোণের জাস্ট একটা নাম। সাধারণত প্রতিটি ত্রিকোণমিতিক অনুপাতেই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা থিটা ব্যবহার করি, এ কারণে আমরা এটি একটি অতি পরিচিত। ঠিক আছে, এ কারণে আমরা থিটা ব্যবহার করব। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো যে এখন আমরা বুঝবো কি করে যে কোনটি ভূমি, কোনটি লম্ব এবং কোনটি অতিভুজ, তাই না? তো আমরা যেটা থিটা ধরবো, আগে আমরা বুঝি অতিভুজটা কি। অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু। অতিভুজটা কি? অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু। তাহলে সমকোণটা কোনটা? এই যে সমকোণ। তাহলে এইখান থেকে যদি আমরা একটা বল ছুড়ি, তাহলে কোন বাহুতে লাগবে বলতো? এই বাহুতে না? তাহলে এটাই হচ্ছে অতিভুজ। এখন আসি ভূমি কোণটা এবং লম্ব কোণটা। এই ভূমি এবং লম্ব কোণের সাপেক্ষে কিন্তু চেঞ্জ হয়। খেয়াল করো, আমরা যদি এখানে থিটা ধরি, তাহলে এই থিটা কার সাথে আছে? অতিভুজের সাথে তো একটা আছে, অতিভুজ ছাড়া আর কার সাথে আছে? এই যে নিচের এই বাহুটার সাথে আছে না? তাহলে এই বাহুটা হবে হচ্ছে ভূমি। এই থিটা কোণের সাপেক্ষে এই বাহুটা হবে হচ্ছে ভূমি। তাহলে আর একটা বাহু থাকতেছে, এর বিপরীত বাহু, থিটার বিপরীত বাহু, এইটা হবে হচ্ছে লম্ব। আশা করি ভাই বুঝতে পেরেছো। এখন আমি আর একটা উদাহরণ দিই। ধরো, খেয়াল করো যে এই কোণটা ধরো 90 ডিগ্রি, এটা একটি সমকোণী, এটা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অবশ্যই এটা হবে কি? অতিভুজ। এইটা হবে হচ্ছে অতিভুজ। আর আমি যদি ধরো এই কোণটা থিটা ধরি, তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা হবে বলতো? এই কোণের সাপেক্ষে ভূমি হবে হচ্ছে এই বাহুটি ভূমি হবে। আর তাহলে লম্ব কোণটি হবে এই বাহুটির বিপরীত বাহু হবে হচ্ছে লম্ব। আশা করি ভাই বিষয়টা বুঝতে পেরেছো। এখন খেয়াল করো, যে বিভিন্ন সূত্রাবলী আমি লিখেছি যে সাইন থিটা সমান সমান কি হচ্ছে? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে সাইন অনুপাতের মান কি? লম্বকে অতিভুজ দিয়ে ভাগ দিলে পরে আমরা সাইন মানের কোণের মান পাই। কস থিটার অনুপাতটা কি? ভূমি বাই অতিভুজ। ট্যান থিটার অনুপাত হচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি। ঠিক আছে, আমরা যদি এটা ট্যানজেন্টের মান বের করতে চাই, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। থিটা হচ্ছে কোণের মান। আমি আবারও বলছি ভাইয়া, থিটা হচ্ছে কোণের মান। ঠিক সেম ভাবে দেখো, কট থিটা ইজ ইকুয়াল টু কি? ভূমি ডিভাইডেড বাই লম্ব। তোমাদের অনুপাতগুলা মনে রাখতে হবে, এগুলো ছাড়া ত্রিকোণমিতিতে প্রবেশ করা যাবে না। অনুপাতগুলো অবশ্যই মনে রাখতে হবে, এটা প্র্যাকটিসের সাথে সাথে হবে। শুরুতে তোমার একটু কঠিন লাগতে পারে, আবার অনেকে কি করে যে অনেক করে ছন্দ মুখস্থ করে। আমি বলবো এগুলো একটু টাইম ওয়েস্ট। ঠিক আছে, ছন্দ মনে রাখার জন্য আবার ঝামেলা। তুমি এগুলো কি তুমি করতে করতে তুমি বুঝে যাবা যে সাইন মানে কি? লম্ব ডিভাইড বাই অতিভুজ। কজ মানে কি? ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, ঠিক এগুলা 2-4 বার রিভাইজ দিবা, প্রতিদিন একবার করে রিভাইজ দিবা, অটোমেটিক হয়ে যাবে। এখন খেয়াল করো, এই অনুপাতগুলোর মধ্যেও কিন্তু সম্পর্ক আছে। সেই সম্পর্কগুলো কি? যেমন খেয়াল করো, সাইন থিটা মানে কি? 1 ডিভাইডেড বাই কোসেক থিটা। ট্যান থিটা সমান কি লিখতে পারি আমরা? 1 ডিভাইডেড বাই কট থিটা। কস থিটা সমান আমরা কি লিখতে পারি? 1 ডিভাইডেড বাই সেক থিটা।
এগুলো আমরা লিখতে পারি। ঠিক সেম ভাবে আমরা sec θ সমান কি লিখতে পারি 1/cos θ। এই সূত্রগুলো আমাকে মনে রাখতে হবে। কখন কোন প্রয়োজনে আমার কোনটা ব্যবহার করা লাগে এটা কিন্তু আমার অঙ্কই বলে দেবে। এই কারণে আমার প্রয়োজনীয় সকল সূত্রগুলো আমার তটস্থ থাকতে হবে। এখন খেয়াল করো কিছু এক্সট্রা সূত্র আছে, এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক বিভিন্ন সমাধানের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। সেগুলো হচ্ছে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1, cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ সমান 1 আর sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ সমান 1। এটা ভাই একটু মুখস্থ রাখবা যে এটা একটু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? তিনটা সূত্র ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসো আরেকটা বিষয়, সেটি হচ্ছে উন্নতি কোণ এবং অবনতি কোণ। হ্যাঁ, উন্নতি করা কি মানে ধরো তুমি এখানে আছো, তুমি যদি নিচ থেকে উপরে উঠতে পারো তাহলে সেটা কি তুমি উন্নতি করতেছো না? তুমি নিচ থেকে উপরে তাকাচ্ছ মানে কি তোমার জীবন লাইফ সাইকেল আছে, তুমি জীবনে উন্নতি শিখরে উঠছো, তুমি এইভাবে তুমি উন্নতি শিখরে উঠছো, মানে লোকজন তাকিয়ে থেকে দেখতেছে যে তুমি উন্নতি শিখরে উঠতেছো, তাহলে কি এটা উন্নতি করতেছো। ঠিক তেমন উন্নতি কোনটা, ধরো এইটা হচ্ছে তোমার লাইফ সাইকেল, ঠিক আছে, মানে তোমার জীবন। হ্যাঁ, তুমি জীবনে এখন ধরো এইখানে একজন লোক দাঁড়ায় আছে, ঠিক আছে, এইখানে একজন লোক দাঁড়ায় আছে। এখন সে কি দেখলো, সে দেখলো যে তুমি উন্নতি করতে করতে তুমি এই পর্যায়ে চলে গেছো। এই দেখো এই পর্যায়ে তুমি এখন আছো, ধরো এই পর্যায়ে তুমি এখন আছো। তাহলে সে কি, এই যে তার চোখ, তাই না, এই যে তার চোখ, সে কিভাবে তাকাচ্ছে, উপর করে তাকাচ্ছে না তোমাকে দেখতে হলে যে বাহ ছেলেটা বা মেয়েটা কত উঁচুতে উঠে গেছে, তাই না? তাহলে এই যে কোণটা, যেই কোণ এসে নিচ থেকে মানে ভূমির সাপেক্ষে যে কোণটা এসে তাকাবে, ভূমি সমান্তরে যে রেখা দ্বারা যেই কোণটা এসে তাকাবে, এটাই হচ্ছে কিন্তু তার উন্নতি কোণ। আশা করি ভাই উন্নতি কোণটা বুঝেছো। আর অবনতি কোণটা কি, ধরো তুমি একটি বাসার ছাদে আছো, ঠিক আছে, একটি বাসার ছাদে আছো। এখন তোমার একটা বন্ধু মাঠে খেলতেছে, তোমার বন্ধু মাঠে খেলতে, তো তোমার বন্ধুটা এখানে দাঁড়ায় আছে, এবার ডাকতেছে যে এই আয় খেলবি না, তোমাকে ডাকতেছে আসার জন্য। তো এখন তুমি বন্ধুর দিকে কিভাবে তাকাবা, ঠিক তোমার চোখ যদি এটা হয় তাহলে তোমার বন্ধুর সাথে তোমার তাকানোর ডিস্টেন্সটা এমন হবে না, খেয়াল করো তো, এভাবে তাকাবা না তুমি, হ্যাঁ এভাবে তাকাবা। এখন এটা আমরা অবনতি কোণ কেন বলছি, কারণ কি তুমি উপরের দিকে না, তুমি এখন নিচের দিকে তাকাচ্ছ, তাই না? এখন তুমি নিচের দিকে তাকাচ্ছ, তাহলে এটা কি হচ্ছে, এটা অবনতি কোণ। এটা পরিমাপ করবো কিভাবে, যে ভাইয়া তুমি তো বলতে পারো ভাইয়া আমরা তো এই যে এইখানে একটা রেখা কল্পনা করে আমরা এর সাপেক্ষেও করতে পারি, আবার যদি আমরা চাই তাহলে তো আমরা এই যে এইটার সাপেক্ষেও আমরা বের করতে পারি। তাহলে কোনটা আমাদের অবনতি কোণ? অবনতি কোণ হচ্ছে ভাইয়া তুমি যেখানে আছো বা তোমার চোখ যে পয়েন্টে আছে বা তুমি যে পয়েন্টে আছো সেই পয়েন্ট থেকে একটি সমান্তরাল রেখা টানতে হবে। কি, ভূমির সমান্তরাল একটা রেখা টানতে হবে। তুমি এখন বিল্ডিং এর উপরে আছো না, তাহলে এই যে ভূমির সমান্তরাল একটা রেখা তোমাকে টানতে হবে, ঠিক আছে? ভূমির সমান্তরাল রেখার সাপেক্ষে তুমি যেই অ্যাঙ্গেলে তুমি তাকাচ্ছ বা যে অ্যাঙ্গেলে তুমি যাচ্ছ, দেখো আমি কিন্তু দেখো তুমি এই অ্যাঙ্গেলে তাকাচ্ছ, তাই না? তাহলে এই ভূমির সমান্তরাল রেখার সাপেক্ষে তুমি এই যে একটা কোণ তৈরি করছো, তাই না, এই যে এই কোণটা তৈরি করছো, এটাই হচ্ছে তোমার অবনতি কোণ। হ্যাঁ, এটা কিন্তু তোমার অবনতি কোণ না। ভূমি সবসময় ভূমির সমান্তরাল রেখা কল্পনা করতে হবে, তুমি যে অ্যাঙ্গেলে তুমি যে তাকাচ্ছ না, এই যে ভূমির সমান্তরাল রেখার সঙ্গে এই রেখার মধ্যবর্তী যে কোণটা, সেটাই হবে হচ্ছে তোমার অবনতি কোণ। এটা কি কোণ ভাই? এটা হচ্ছে অবনতি কোণ। আশা করি ভাই একটু বুঝছো। আচ্ছা ভাই খেয়াল করো, এখানে একটি অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটিতে বলা আছে যে একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশটি খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। মাটিতে খুঁটিটির স্পর্শবিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। তাহলে সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য কত? আচ্ছা, আমি যদি একটু চিত্র আঁকি, এটা তোমরা একটা কাজ করবে সবসময়, যে কোনো অঙ্ক দিলে বা কোনো প্রশ্ন পেলে যদি সম্ভব হয় একটি চিত্র অঙ্কন করবা। চিত্র অঙ্কন করলে তোমার বোঝার ক্যাপাসিটি বেড়ে যায়, তোমার সমাধান করার ক্যাপাসিটিটা বেড়ে যায়। আচ্ছা, এখন খেয়াল করো যে আমরা একটা খুঁটি ধরি। আচ্ছা, এই যে ধরো এটি একটি খুঁটি, এটি একটি খুঁটি। এখন আমরা খুঁটির দৈর্ঘ্য আমরা ধরবো h, যার দৈর্ঘ্য কত? h। আচ্ছা,
খুঁটিটির দৈর্ঘ্য হচ্ছে h। তারপর কি বললাম যে খুঁটিটি ভেঙে গেল। আচ্ছা, কিভাবে ভেঙে গেল? এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ। অবিচ্ছিন্ন ভাঙা অংশ মানে কি? ধরো আমার খুঁটিটা এই পর্যায় থেকে ভেঙে গেল, এইখান থেকে ভেঙে গেল। তাহলে আমার খুঁটিটা এখান থেকে ভেঙে যায়, ধরো এটা ভেঙে গেছে, ভেঙে গেলে কি হবে? এটা এইভাবে পড়ে যাবে না নিচে? খেয়াল করো, এটা যদি ভেঙে যায় তাহলে এটা কি হবে? এই অংশটা এইভাবে পড়ে যাবে, তাই না? খেয়াল করো তো, যে এখান থেকে ভেঙে গেলে এটা এইভাবে পড়ে যাবে। আর কি বলছে? অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন মানে কি? মানে এটা সম্পূর্ণ ভেঙে যায় নাই, একটু লেগে আছে, মানে এই এই খুঁটির সাথে এটা এখনো লেগে আছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি ভেঙে গেছে, এমনভাবে ভেঙে গেছে যে এটা ভূমি স্পর্শ করে। তার মানে কি? তার মানে খুঁটিটা এই অবস্থা থেকে ভেঙে এই অবস্থায় আসছে। তাহলে আমরা চিত্র কিভাবে করব? যে এই খুঁটিটা ভেঙে এই অবস্থা থেকে ধরো এই অবস্থায় চলে আসছে খুঁটিটা ভেঙে। তাহলে এখানকার খুঁটিটা আছে নাই, তাহলে আমরা একটু ডট ডট দিয়ে দিই, যেখানে খুঁটিটা ছিল কিন্তু খুঁটিটা ভেঙে গেছে। ঠিক আছে ভাই, খেয়াল করো যে খুঁটিটা আমার এখানে এমন ছিল, খুঁটিটা ভেঙে গেছে। তারপরে প্রশ্নটা কি পড়ি? দেখো কি দেওয়া আছে, পড়ি আমরা যে গোড়া থেকে, মানে কি অংশটি খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। তার মানে কি এই যে অংশটি, এই যে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। তার মানে কি হচ্ছে ভাই? দেখো তো, যে এইটুকু অংশ তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে বলতো? 10 মিটার, তাই না? খেয়াল করো, আবার বলি, একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশটি খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। এটি একটি খুঁটি ছিল যার দৈর্ঘ্য আমি h ধরেছি। এটি এমন একটা জায়গায় ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ, মানে এই অংশটা যেটা উপরে দাঁড়ানো ছিল, এই অংশটা ভেঙে এমন ভাবে ভূমি স্পর্শ করে। এই যে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, এর ভূমি স্পর্শ করে যেন তা খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে ভূমি স্পর্শ করে। ঠিক আছে ভাই? খুঁটির দৈর্ঘ্য কত ছিল? পুরোটা ছিল h। আচ্ছা, এবার আমি ধরে নিই যে যে যতটুকু অংশ ভাঙে নাই ওই অংশটুকু আমি x ধরে নিই, যে এই অংশটুকু ভাঙে নাই। পুরোটা দৈর্ঘ্য h আর আমার এইটুকু অংশ আমার ভাঙে না, আমি ধরে নিলাম। ঠিক আছে, অঙ্ক করার সাথে আমি ধরে নিলাম। এখন দেখি আর কি দেওয়া আছে। দেওয়া আছে যে মাটিতে খুঁটিটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। মাটিতে খুঁটিটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, এখন এই যে খুঁটিটা, তাই না, এই খুঁটিটার বলছে অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, অবনতি কোণ তাহলে কি হবে বলতো? একটু গেস করো, একটু ভাবো যে এখানে অবনতি কোণ কোনটা হবে। আমি একটু আগেও বলেছি যে অবনতি কোণ কি। এখন তোমার খুঁটিটা ভাঙছে কোথা থেকে? এইখান থেকে ভাঙছে, তাহলে তুমি আছো ধরো এখানে। ঠিক আছে, এখন আমি তোমাকে কি বললাম যে ভূমি সমান্তরালে একটি রেখা কল্পনা করবে আগে। এই যে করলাম ভূমি সমান্তরাল রেখা। এখন এই রেখার সাপেক্ষে এই যে খুঁটিটা তো এইভাবে পড়ে আছে, তাই না? এইভাবে পড়ে আছে, তাহলে এই রেখার সাপেক্ষে এই খুঁটির কতটুকু অ্যাঙ্গেল? এটাই হচ্ছে তার অবনতি কোণ। এই দেখো, এই কোণটা হচ্ছে এর অবনতি কোণ 30 ডিগ্রি। আশা করি ভাই বুঝছো যে এই কোণটা হচ্ছে এর অবনতি কোণ। কিভাবে হলো? যে অংশ থেকে ভেঙে গেছে, এই অংশ থেকে ভেঙে গেছে, এই যে পড়ে আছে, ভূমির সাথে স্পর্শ করে আছে, তাহলে আমরা এইখান থেকে একটা ভূমি সমান্তরাল রেখা কল্পনা করব। ওই রেখার সাথে আমার এই যে ভাঙা অংশটি যে কোণ উৎপন্ন করে, এটি হবে আমার অবনতি কোণ। পরবর্তী প্রসেস খেয়াল করো। আচ্ছা, আমরা একটু নামকরণ করি, তাই না? তাহলে আমরা করি কি, যে আমরা এই জায়গাটা আমরা এ দিই নাম, এই জায়গাটা বি, এই জায়গাটা সি দিই, হ্যাঁ, আর এই জায়গাটা আমরা ডি দিলাম। কোন সমস্যা আছে? নাই। এখন আমরা কি কি ধরেছি বলতো? ধরেছি যে এক্স হচ্ছে যে অংশটা দাঁড়ায় আছে, অংশটা হচ্ছে এক্স, মানে যে অংশটা ভাঙে নাই সেটা হচ্ছে এক্স। পুরো খুঁটিটির দৈর্ঘ্য হচ্ছে এইচ, তাই না? পুরো খুঁটিটির দৈর্ঘ্য হচ্ছে এইচ। তাহলে খেয়াল করো তো, আমার পুরো খুঁটিটা কিন্তু এই যে এইটুকু অংশ আর এইটুকু অংশ মিলেই কিন্তু আমার পুরো খুঁটি, তাই না? যেমন এইটুকু অংশ এবং এইটুকু অংশ মিলে হচ্ছে আমার সম্পূর্ণ খুঁটি। তাহলে সম্পূর্ণ খুঁটির তাহলে দৈর্ঘ্য কি হবে বলতো? আমি যদি করি যে তাহলে এইটুকু আর এইটুকু আমাকে বের করলেই হয়ে যাচ্ছে, তাই না? মূলত আমার এইচ এর মান বের করলেই হবে, তাই না? তাহলে আমাদের পুরোটার মান যদি আমার এইচ হয়, তাহলে আমার এইটুকের মান কি হবে বলতো? এইচ মাইনাস এক্স না? এটুকু তখন ভাঙা অংশ হবে কি এইচ মাইনাস এক্স। কারণ কি, এইচ হচ্ছে সম্পূর্ণটা দৈর্ঘ্য,
সম্পূর্ণটা দৈর্ঘ্য থেকে আমি যদি যতটুকু ভাঙে নাই ওইটুকু যদি আমি বাদ দিই তাহলে কি আমি হচ্ছে ভাঙাটুকুর অংশ পাবো না? খেয়াল করে তো একটু ভাবো তো। হ্যাঁ অবশ্যই পাবো। তাহলে এই যে এসি, তাহলে আমি একটু লিখি যে ধরি হচ্ছে সম্পূর্ণ খুঁটিটি এইচ মিটার ধরো, ঠিক আছে। আমি কি ধরলাম, বিসি সমান কি ধরলাম, এক্স মিটার। হ্যাঁ, তাহলে আর এবি সমান কি দেওয়া আছে, এবি সমান 10 মিটার দেওয়া আছে, এবি সমান 10 মিটার দেওয়া আছে, তাই না? এখন তাহলে আমার এসি সমান কি হবে, সব আমি লিখে নি। হ্যাঁ, যে এসি সমান কি হবে তাহলে এইচ মাইনাস এক্স মিটার, কারণ কি এটা হচ্ছে ভাঙা অংশ, তাই না? আচ্ছা, তোমরা নিশ্চয়ই একান্তর কোণের নাম শুনেছো, যে একান্তর কোণ কিভাবে হয়, যে দুইটি সমান্তরাল রেখা তাদের যদি একটা মাত্র ছেদক থাকে, হ্যাঁ দুটি সমান্তরাল রেখা যদি একটা মাত্র ছেদক থাকে তাহলে ছেদকের এই পাশ এবং এই পাশে এই দুটি কোণের মান হচ্ছে সমান হয়, ঠিক আছে। এই দুটি কোণের মান হচ্ছে সমান হয়, আবার এই দুটি কোণের মানও সমান, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার একান্তর কোণ। আশা করি ভাই বুঝছো। তাহলে এখানে খেয়াল করো তো, এখানে কি কোনো একান্তর কোণ আছে? খেয়াল করো, খুঁটিটা যেহেতু লম্বভাবে দাঁড়ানো আছে তাহলে নিশ্চয়ই এটা 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ আমরা বানাতে পেরেছি, তার মানে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করতে পারবো। আচ্ছা, তাহলে এটা যদি আমার 30 ডিগ্রি হয়, তাই না, এটার একান্তর কিন্তু এই কোণটা দেখো 30 ডিগ্রি। খেয়াল করো তো একান্তর কোণ হচ্ছে কিনা, এ বি সি ডি সমান্তরাল, এ বি সি ডি হচ্ছে কি সমান্তরাল, আর এসি হচ্ছে এদের ছেদক, তাহলে ছেদকের উভয় পাশে এই কোণ এবং এই কোণ হচ্ছে আমার একান্তর কোণ, এই কারণে আমার এই কোণটা 30 ডিগ্রি হবে। দেখো এখন আমরা শুধুমাত্র এ বি সি সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা কল্পনা করব। একটা সমকোণী ত্রিভুজ বানিয়ে নিয়ে আমরা দেখো বাহুর মান পেয়েছি, তারপরে হচ্ছে আমরা কোণও আছে, তাই না? তাহলে আমরা এখান থেকে দুইটি সমীকরণের সাহায্যে আমরা সমস্যাটি সমাধান করব। একবার আমরা কি নেব, একবার ধরো আমরা নেব হচ্ছে, মানে আমরা চেষ্টা করব যে সব থেকে ছোট কিভাবে অঙ্কটা শেষ করা যায়, ঠিক আছে। তাহলে আমরা এটা কিভাবে করব, খেয়াল করো তো, এটা কি, এটা হচ্ছে ভূমি, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাই না? তাহলে আমরা যদি প্রথম সমীকরণে একটা কাজ করি, যে আমরা এক্স এর মানটা আমরা বের করে দিই। হ্যাঁ, এক্স এর মানটা বের করতে, এক্স এর মান বের করতে হলে আর মান কার দেওয়া আছে 10, তার মানে এটা আমরা সবসময় রাখবো, যেটার মান দেওয়া আছে আমরা প্রতিটা সমীকরণের চেষ্টা করব যে এটা নেওয়ার, ঠিক আছে। তাহলে আমরা কি করব, খেয়াল করো তো, যে এটার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি ভূমি, তাহলে লম্ব আর ভূমি এই দুটির অনুপাতে কোনটা আছে, খেয়াল করো তো, ত্রিকোণমিতিক অনুপাত তোমার কোনটা মাথায় আসছে, যে যেটা লম্ব আর ভূমি আছে? একবার চিন্তা করো, যে লম্ব ভূমি দুইটা জিনিস আছে কোন ত্রিকোণমিতিক অনুপাতে, ট্যান আছে কট আছে, তাই না? আমরা ট্যান নিই, তাহলে থিটার মান কত, 30 ডিগ্রি, তাহলে আমরা কি লিখবো, আমরা এখানে লিখবো ট্যান 30 ডিগ্রি সমান সমান লম্ব কত, এখানে লম্ব হচ্ছে x, ভূমি কত, ভূমি হচ্ছে 10, তাই না? tan 30 এর মান কত, tan 0 এর মান 0, 30 এর মান হচ্ছে 1/√3, 45 ডিগ্রির মান 1, আশা করি তোমাদের মানগুলো মুখস্থ আছে। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে x এর মান কত হচ্ছে 10/√3 মিটার, ঠিক আছে ভাইয়া, আমরা x এর মান পেয়ে গেলাম। এখন আমরা কি করব, আমরা এই দেখো, আমরা এখন এইটা অতিভুজের সাথে ভূমির আমরা একটা সম্পর্ক নিই, যে অতিভুজের সাথে ভূমির একটা সম্পর্ক নিলে কিন্তু আবার h এর মানটা বের হয়ে আসবে, তাই না? তাহলে আমরা এটা কি করব, খেয়াল করো, আমরা তাহলে এখানে লিখি যে অতিভুজের সাথে ভূমির সম্পর্ক কার আছে, দেখো তো, অতিভুজ আর ভূমির সম্পর্ক কার, কজের আছে। তুমি চাইলে তুমি এক্স এর সাথেও নিতে পারতা, তুমি লম্ব বা অতিভুজও নিতে পারতা, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা, কারণ কি আমি এক্স এর মান পেয়ে গেছি, কিন্তু আমরা কি একটু ছোট করব, সহজ করব, এই কারণে সবসময় চেষ্টা করব যে যেটার মান দেওয়া আছে সেই মানটা আমরা সবসময় ব্যবহার করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমরা কি নেব, এখানে দেখো তো, cos 30 ডিগ্রি সমান সমান কি হচ্ছে, cos 30 সমান ভূমি বাই অতিভুজ, ভূমি কত 10, অতিভুজ কত h মাইনাস x, তাই না? খেয়াল করো, তাই তো। আচ্ছা,
এখন খেয়াল করো আমরা মান ইয়ে করবো, তাই না? cos 30 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রির মান cos 30 ডিগ্রির মান সমান, তাই না? আচ্ছা, তাহলে cos 30 এর মান কত হচ্ছে √3/2। তাহলে cos 30 এর মান কত? √3/2 সমান কত? 10/h - x। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো আমরা কি করব, এই পাশে পাশ গুণ করি, তাহলে √3h - x = 10 দুগুণে 20, তাই না? গুড। তাহলে কি হচ্ছে বলো তো? √3h - √3x = 20। এইবার খেয়াল করো, এই যে ওরা মনে হচ্ছে যে আল্লাহ ঝামেলায় পড়ে গেলাম, h ও আছে x ও আছে, কিন্তু এই যে দেখো তো আমরা x এর মানটা আমরা আগেই বের করে নিয়েছি, কারণ আমরা জানতাম যে আমাদের h এর মান বের করতে গেলে আমার x এর মান আমার ব্যবহার করা লাগবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা x এর মানটা আমরা এখানে বসাই দিব। তাহলে কি হচ্ছে দেখো তো, √3h - √3 x এর মান কত? 10/√3, তাই না? = 20। কাটাকাটি করো, কাটাকাটি করলে 10 হচ্ছে, 10 টি এদিকে গেলে কি হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 20 + 10 = কত হচ্ছে 30। তাহলে √3h সমান কত হচ্ছে 30। তাহলে আমার h সমান কত হচ্ছে 30/√3। হ্যাঁ, এটা অ্যানসার করলে, এটা ক্যালকুলেটরে মারলে পরে হয়ে যাবে কিন্তু তোমার অ্যানসার। ঠিক আছে ভাই, আশা করি বুঝতে পারছো। এটার অ্যানসার আসবে 17.32 মিটার। 17.32 মিটার, 17.32 মিটার হচ্ছে আমার সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য আসে। এবার আশা করি বুঝতে পেরেছো যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের কাজ কি বা কোথায় কোথায় ব্যবহৃত হয়। আশা করি ভাই বুঝছো। এই যে আমরা h এর মান পেয়ে গেছি, তাহলে উপরে নিচে উত্তর লিখবা। অতএব সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য হচ্ছে 17.32 মিটার। আশা করি ভাই বুঝতে পেরেছো। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।